শেখ হাসিনা ডাক দিলেই সমাধান হতো। গণ অভ্যুত্থানের 2 বছর হলেও এই গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া যায় না, কিন্তু আসলে কেন এই আন্দোলনের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়া গেল না? এই দায় বা ব্যর্থতা যেটি বলেন না কেন, সেটি আসলে জুলাইয়ের একার নাকি জনগণের, আমাদের, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের, নাকি রাজনৈতিক দলগুলোর? আসলে ব্যর্থতা কার, যার কারণে আসলে, বা আমি যদি একটু অন্যভাবে বলতে চাই, সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন এবং গণতান্ত্রিক যে বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, সেটি গড়ার আসলে চেষ্টা কি আছে আসল অর্থে? ধন্যবাদ আপনাকে। আমার প্রিয় দুই রাজনৈতিক নেতা মঞ্জু ভাই, বাউল ভাই এবং দর্শক শ্রোতা, দেখেন 71 সালে একবার সময় আসছিল দেশটাকে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করা। 90-এও আন্দোলন হয়েছে, সেটা নাই বললাম না। তারপরে আসলো 24 কিন্তু যারা আমরা, এই মঞ্জু ভাইরই বলছে আমি সিনিয়র মানে বয়স বেশি আমার, আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম যে এই অভ্যুত্থান কোটা বিরোধী আন্দোলন হলেও শেষে তো ফেসিবাদের বিলোপ চেয়েছে, এবং যখন রাজনৈতিক দলগুলি ইনভলভ হয়ে গেছে ভিতরে, তখন ফেসিবাদ বিলোপ এর প্রতি অর্থ যদি বুঝি, মানবিক বাংলাদেশ না হলেও অন্তত গণতন্ত্র, আইনের শাসন, সুশাসনতা আশা করতেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের 71 সাল থেকে অনেক সূচকে এত টানাপোড়েনের ভিতরে কিন্তু এগোইছি আমরা, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা পিছাচ্ছি, এখনো পিছাচ্ছি। কারণ এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমার দুটো জিনিস ভালো লেগেছে, এটা আমি পরিষ্কার বলি। দেখেন, এই যে ট্রাফিক সিগন্যালে এআই বসিয়ে দিছে, বাসগুলো কিন্তু ডিসিপ্লিন হয়ে গেছে, এটা কিন্তু ঘোষণা দেওয়া হয় নাই। দ্বিতীয়ত ধরেন কিউআর কোড চালু হয়েছে। আলটিমেটলি যদি দেশটাকে ক্যাশলেস সোসাইটি করা হয়, তাহলে দুর্নীতি অনেক দূর কমে যাবে। এখন যত যাই বলে, দুর্নীতি রন্ধে রন্ধে এটাকে ট্যাকেল করা খুবই কষ্ট। কারণ আমরা এই যে প্রায় 54 বছর দেশটা স্বাধীন হলো, 55 বছরে পড়লো, কিন্তু আমরা কখনো জাতি গঠনের দিকে কেউ নজর দিইনি। আমরা জাতি গঠন শুরুর থেকে জাতি গঠনের চেষ্টা করিনি। এখন বিজ্ঞানের যুগ বলেন, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মঞ্জু ভাই বলছে যে বিএনপি নমিনেশন ইলেকশন চাইছে। হ্যাঁ, যদি নেপালের মতো ইলেকশন হতো, তরুণরা আজকে ক্ষমতায় থাকতো, তখন যে অবস্থাটা তৈরি হয়েছে। নেপালের অবস্থা কিন্তু আবার না, উল্টা ব্যাপারটা হলো তরুণ চালাতে পারে না। এই যে নাহিদ ইসলাম করলো না, যে সব আশা পূরণ হয় নাই, পূরণ হবে কি করে? এখনো তো কুসুম বিরোধিতা আছে। অভ্যুত্থানের শক্তি সব যৌথভাবে তো কাজ করছে না। ধরেন আমি বলি, এক মেসি তো গোল করতে পারবে না, সবাই লাগবে। তো অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে সবাই সম্মিলিতভাবে পরিকল্পনা করে এগোলে, সবাই ছাড় দিলে কিন্তু এগোনো যায়, কিন্তু এগোতে পারছি না। আমার কাছে মনে হয় যতটুকু প্রত্যাশা ততটুকু পূরণ হতে পারছে না। তবে জুলাইয়ে আমি কিন্তু খুব আশান্বিত হয়েছিলাম যে অন্তত পক্ষে আমাদের গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এটা আমরা অন্তত আমাদের কাঙ্ক্ষিত লেভেলে না হলেও আমাদের যাত্রাটা শুরু হবে। এখনো কিন্তু সেটা শুরু হয় নাই। কারণ আমি একটা মামলা করছি, সেটাই বলছি, চেষ্টাটা কি আছে? হ্যাঁ, মামলাতে আমি গিয়ে দেখলাম যে একজন নারী বিচারক, পরে শুনলাম উনি 6টা আদালতের দায়িত্বে আছে। কি করে উনি বিচার করবে? আইনের শাসনটা কোত্থেকে আসবে? অনেক জায়গায় লোক আছে, এবং ঢাকার রমনা যে এরিয়ার বিচারক, আমি তার কথাই বলছি, ডাইরেক্ট বলছি, একটা মানুষের, একজন বিচারকের পক্ষে 6টা আদালত কি করে সম্ভব? অর্থাৎ আমরা বলি না যে বিচারহীনতা কোথায়? বিচার করার সক্ষমতা তো নাই, কারণ মানপাওয়ার নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো ভাবতে হবে। তারপরে ধরেন, আমি যদি বলি, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকারী কিন্তু একজন গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, এবং তাকে সেনাবাহিনীতে অলরেডি সে তার মৃত্যুদণ্ড প্রাপ্ত, তাকে আপনাকে কোর্ট মার্শাল হয়তো করা হতে পারে। যেহেতু মৃত্যুদণ্ড প্রাপ্ত, আমার মনে হয় তাকে কোর্ট মার্শাল হবে আমার কাছে মনে হয় না, তাকে হয়তো কার্যকরী করা হবে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, এই যে জিয়াউর রহমান যে হত্যাটা হলো, হ্যাঁ, তারেক রহমান বিচার চান নাই। আওয়ামী লীগের সবাই টকশোতে গেছি, সবসময় অভিযোগ করছে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সে তো বিচার চায় না। হ্যাঁ, তারা তো সবসময় 6 তারিখে মিটিং করছে,
তখন খালেদা জিয়া হুইল চেয়ারে বসে গিয়া মিটিং করছে, সেখানেও বলছে তিনি মৃত্যু পথযাত্রী, তারপরেও বলছে আমাদের প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি নয়, সবাই মিলিতভাবে কাজ করবে। তো আমার বক্তব্যটা হচ্ছে আইন তো নির্বিঘ্নে হতে পারে, তারেক রহমানও তাই বলেছেন, কিন্তু আমার কথা হলো আইনের শাসনের জন্য ফৌজদারি অপরাধের তো কোনো মামলা মাফ হতে পারে না, তার বিচার হতে হবে। যাকে ওনার বাবা হলে হয়েছে, ওনার মা হলে হয়েছে, কিন্তু আমরা তো নাগরিক হিসেবে সুশাসনের জন্য অন্যায়কারীর বিচার চাই, এটা হলো ব্যাপার। তো এই জন্য বলছি অভ্যুত্থানের শক্তি যেটা হয়েছে, যে আসলে রাজনীতিবিদরা আমি বলবো যে সেনাপ্রধান ডেকে নিল, বঙ্গভবনে মিটিং হলো, তারা রাজনীতিবিদদের নিয়ে মিটিং করছে। ওই প্রথম যে আমার কাছে মনে হয় যে প্রথম যে ভুলটা হয়ে গেছে, এই ভুলটা এখন পর্যন্ত আমাদের সেই ভুলের ঘানি টানতে হচ্ছে। জি, মুজিবুর রহমান মঞ্জু, জুলাই আন্দোলন শুরু হওয়ার যে মূল লক্ষ্য ছিল, যেটি আমরা বলছিলাম বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু এই 2 বছর আন্দোলনে 2 বছর শেষ হতে না হতেই আন্দোলনের ইতিহাস, নেতৃত্ব বা যে কৃতিত্ব নিয়ে আমরা কথা বলি সেটি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়, কিংবা জুলাই আন্দোলন বিতর্কিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, জুলাইকে আসলে সবচেয়ে বেশি বিতর্কিত কারা করেছে? আওয়ামী লীগের অপপ্রচার, নাকি জুলাই পরবর্তী যে রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতার রাজনীতি সেটি, নাকি জুলাইকার এই বিতর্কই আসলে জুলাইয়ের সবচেয়ে বড় ক্ষতি করেছে? আপনার প্রশ্নের মধ্যেই অনেকগুলো উত্তর আছে। একটা হলো যে জুলাই যেহেতু একটা গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, এখানে নানা পক্ষ নানাভাবে ভূমিকা রেখেছে সবাই। তো সবার ভূমিকার কারণে যেটা হয় যে একটা বিজয়ের পরে একটা বিতর্ক হয় যে আমার ভূমিকা বেশি ছিল না, কার ভূমিকা ছিল, কারণ সেখানে প্রকাশ্য অপ্রকাশ্য নানা রকম ভূমিকার প্রশ্ন ছিল। ফলে সারা পৃথিবীতে বহু জায়গায় দেখবেন বিপ্লব পরবর্তী সময়ে কিন্তু বিজয়ী শক্তির মধ্যেও কিন্তু অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব হয়ে ইভেন আপনার সিভিল ওয়ার পর্যন্ত হয়েছে পৃথিবীতে। আমি আপনাকে যেমন আফগানে কি হয়েছে, রাশিয়ানদেরকে পরাজিত করার পরে নিজেরাই যুদ্ধে লিপ্ত হয়েছে। আপনার ইজিপ্টে কি হয়েছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে পরে আবার সেই সেনা শাসন, আবার সেই স্বৈরতান্ত্রিকতা ফিরে এসেছে। সুতরাং আমাদের দেশে যে বিতর্কটা হয়েছে এটা বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী সময়ের একটা ন্যাচারাল ফেনোমেনন। আর আমাদের বাংলাদেশি চরিত্রের তো একটা আলাদা বৈশিষ্ট্যই আছে, আমরা তো কেউ কাউকে সম্মান দিতে শিখি না, সবাই নিজের সম্মানটা বা নিজের অবদানটাকে বেশি প্রগাঢ় করতে চাই। সেটার একটা আমি মনে করি তাৎক্ষণিক এফেক্ট হয়েছে, জুলাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এখন আমি দুটো জিনিস দেখতে চাই। একটা হচ্ছে জুলাইতে কিন্তু আমরা দুইটা শক্তি আলাদা, একটা হচ্ছে বিজয়ী শক্তি আর একটা হচ্ছে পরাজিত শক্তি। বিজয়ী শক্তির মধ্যে অবদান নিয়ে দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্বের জন্য জুলাই বিতর্কিত হবে। বিজয়ী শক্তির মধ্যে পদস্খলনের কারণে জুলাই বিতর্কিত হবে। বিজয়ী শক্তির মধ্যে মনোমালিন্য এবং নানা স্বার্থের দ্বন্দ্ব নিয়ে বিতর্ক হবে, এটা একটা আলাদা জিনিস। পরাজিতরা যদি জুলাই নিয়ে বিতর্ক তোলে, পরাজিত যদি জুলাইকে নিয়ে বলে জুলাই ব্যর্থ, জুলাই অপমানিত, এটাতে আমি কিছু আসে যায় না, ঠিক আছে? ধরেন আমরা যে বারবার উদাহরণগুলো টানি না, আমরা যখন তুলনা করি আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনি দেখবেন আমাদের মুক্তিযুদ্ধেরও কিন্তু অনেক প্রাপ্তি অপ্রাপ্তি আছে, অনেক আশা হতাশা আছে, কিন্তু সবটাই হতাশা না, কিন্তু সেই আশা হতাশার সেই আশা হতাশার কথাটা কে বলবেন? যিনি মুক্তিযুদ্ধ করেছেন, যিনি মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, তিনি তো পর্যালোচনা করবেন। তো মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে, সে যদি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়, মুক্তিযুদ্ধ নিয়ে বলে যে মুক্তিযুদ্ধের কি আশা করেছিলাম, কি পেলাম, আরে তুমি তো কিছু আশাই করো না, তুমি আবার পাওয়া কি? তুমি যে আছো এটাই তো বেশি। তো জুলাইতে যারা পরাজিত শক্তি, এবং জুলাইতে আপনি দেখবেন এখনো অনেকে বলার চেষ্টা করে যে আমরা জুলাইয়ের চেয়েছিলাম, অসত্য কথা। আপনি কিছুই চান নাই। আপনার অতীত, আপনার কর্মকাণ্ড দেখলে বোঝা যায় আপনি বারে ইঙ্গিতে ফ্যাসিবাদকে সাপোর্ট করেছিলেন। সুতরাং যারা আকারে ইঙ্গিতে ফ্যাসিবাদকে সাপোর্ট করেছে, যারা 3টি নির্বাচন নিয়ে প্রতিবাদ করে নাই, যারা আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করে নাই, যারা বিশ্বজিৎ হত্যার প্রতিবাদ করে নাই, যারা মাহমুদুর রহমানকে কুষ্টিয়া হাসপাতালে আদালতে নৃশংসভাবে হামলার প্রতিবাদ করে নাই, যারা আবুল আসাদকে সংগ্রাম অফিসে আহত করার প্রতিবাদ করে নাই, তাদের পক্ষের, তাদের গোষ্ঠীর কেউ এসে যদি বলে আহা জুলাই কেমন হয়ে গেল, এটা আমার কাছে একেবারে কোনো মূল্যই নাই, বরং এটা আমার কাছে একেবারে মূল্যহীন একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে আমরা যারা জুলাই পক্ষের শক্তি, হ্যাঁ আমাদের একটা আত্মসমালোচনার ব্যাপার আছে। ধরেন আমি যদি বলি শহীদুল ইসলাম বাবুল অনেকগুলো মামলার আসামি ছিলেন, ঠিক আছে না? আমরা জেলে ছিলাম, আজিজ ভাই অনেক রকম সংগ্রাম করেছেন, আমরা যেটা পেয়েছি আমাদের এই প্রাপ্তি নিয়ে তো আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এখন শহীদুল ইসলাম বাবুল বলতে পারেন যে উনি মিনিস্টার হন নাই, ওনার একটা আক্ষেপ, কিন্তু উনি তো এমপি হয়েছেন।
বলেন তো শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে আমরা তো কেউ এমপি হওয়া নির্বাচিত হওয়ার প্রশ্নই আসতো না। সুতরাং আমি যদি মনে করি, দেখেন জুলাই কিভাবে পরিবর্তনটা এনেছে। জুলাইতে তারেক রহমান ছিলেন লন্ডনে, খালেদা জিয়া ছিলেন জেলখানায়, শেখ হাসিনা ছিলেন মসনদে। জুলাইয়ের পরে শেখ হাসিনা চলে গেলেন ভারতে, তারেক রহমান আসলেন এবং বসলেন কোথায়? মসনদে। খালেদা জিয়া জেল থেকে বেরিয়ে মানবতার হৃদয়ে ছড়িয়ে পড়লেন। ঠিক আছে, এইভাবে আমি অনেক অজস্র উদাহরণ আপনাকে দিতে পারবো। সুতরাং এখন দায়টা আমাদের। সত্য, আমি যদি কাঠগড়ায় নিজেকে দাঁড় করাই, এখন অনেক ত্রুটি পাবো যে আমরা আমাদের অনেক জায়গা থেকে জুলাইয়ের ব্যর্থতার দায়ভার আমাদের আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই দায়ভার নিয়ে আমরা একে অপরের দিকে আঙুল না তুলে আমরা আমাদের পর্যালোচনাটা করব, কার কি ভুল হয়েছে সেটা শিখবো। এবং একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে পরাজিত শক্তির যে হা হুতাশ এবং তাদের যে আস্ফালন, এটা বরং আমাদেরকে মাঝে মাঝে পর্যালোচনা করে নিজেদেরকে ঐক্যবদ্ধতার জন্য সাহায্য করবো। আমি একটা ছোট্ট কথা আজিজ ভাইয়ের সাথে যোগ করে বলি। আজিজ ভাই এআই সিগন্যালের কথা বলেছেন না, এআই সিগন্যালটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ইনিশিয়েটিভ নিয়ে গেছেন, তারা এটা যুক্ত করে গেছেন। শুধু তাই না, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কার্যক্রম, যেমন বাংলাদেশ ব্যাংকের একটা বড় ধরনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, সুপ্রিম কোর্ট, মানবাধিকার কমিশন, গুম কমিশন, দুদক কমিশন, এগুলোর জন্য কিন্তু প্রচুর পদক্ষেপ নিয়ে গেছেন। বিএনপি যেভাবে এআইকে কন্টিনিউ করে গেছে, বিএনপি যদি এগুলোকে কন্টিনিউ করে যেত তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু এই জায়গাটা বিএনপি থমকে দাঁড়িয়েছে, এখনো আশা দিচ্ছে আমাদেরকে যে ওনারা করবেন, কিন্তু যদি না করেন তাহলে কিন্তু ওই যে এআইতে সিগন্যালিংয়ে আমরা যে সুবিধাটা পেয়েছি সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। জি, শহীদুল ইসলাম বাবুল, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধিদের কেউ ছিলেন, এর বাইরেও অন্যান্য ছাত্র নেতারাও বেশ সক্রিয় ছিল, এমনটাও আছে। কিন্তু আলোচনা ছিল যে সচিবালয় সহ সকল সরকারি প্রতিষ্ঠান কার্যত তাদেরই নিয়ন্ত্রণে ছিল, ছাত্রদের মবে ভয়ে ছিলেন সরকারি কর্মকর্তারা, এমনটাও বলা হয়েছিল সেই সময়, কিংবা আলোচনা ছিল। যেখানে সবকিছুই যদি ছাত্রদের নিয়ন্ত্রণে থাকে বা ছিল, সেখানে জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন না হবার দায় কি জুলাইয়ের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উপরও যায় কিনা, কি বলবেন? আসলে হলো কি, বললাম না যে দীর্ঘদিন পরে একটা পরিবর্তন হলো, বিশেষ করে ছাত্র নেতৃত্ব তখন ফ্রন্ট লাইনে এসে পড়লেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, হ্যাঁ তারা প্রতিবাদ করেছেন, এটা যেমন বাস্তবতা। তাদেরকে যারা পরিচালনা করে তাদের মধ্যেও আমার মনে হয় একটু কিছু ভুল ভ্রান্তি বা ব্যত্যয় হয়ে গেছে, হ্যাঁ, যেই কারণে আমরা হোঁচট খেয়েছি বা জুলাইকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, স্বাভাবিকভাবে উঠে, এটা হয়ই। মঞ্জু ভাই যেটা বললো, দুনিয়ার সারা দেশেই হয়েছে। তো এটাকে আরো চমৎকারভাবে আরো হ্যান্ডেল করা যেত। আসলে ছাত্ররা যখন নেতৃত্বে সরকারে চলে আসে না, বা আন্দোলনকারী শক্তি, তারা যদি একটা শক্তি হিসেবে থাকতো, মানে কি বলে আপনার বাইরে থেকে একটা প্রতিবাদী শক্তি হিসেবে যদি তারা থাকতো, তাহলে কিন্তু ইতিহাসটা অন্যরকম হতে পারতো। যে একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি তারা কাজ করতো, আমার মনে হয় এটা একদিকে ভালো হতো আর কি। তো যাক, সেটা যেটা হবার হয়ে গেছে, এটা বিতর্ক হয়েছে। ধরেন মুক্তিযুদ্ধ হয়েছে কত বছর, আপনার 54 বছর 55 বছর। মুক্তিযুদ্ধের যা আকাঙ্ক্ষা, জোলারের তাই আকাঙ্ক্ষা বা চিন্তার তো কোনো পার্থক্য নাই। বলেন সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্য সমাজ, অর্থনৈতিক মুক্তি, একই তো আকাঙ্ক্ষা, তাই না? কিন্তু সে আকাঙ্ক্ষা আমরা 54 বছরে যেটা পাইনি, জুলাইয়ের পরে 1.5 বছরে 2 বছরে আমরা সবটা পেয়ে যাব, এটা আশা করাও কিন্তু বাতুলতা। হ্যাঁ, কারণ আমার এই সমাজ বাস্তবতার মধ্যে, বিস্তর সমস্যার মধ্যে এটা আশা করা বাতুলতা। আবার এটা ঠিক, উনি যেটা বললেন, জুলাইয়ের প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, তারা দেশ ছেড়েছে, এমন ভাবে ছেড়েছে, এটা অনুজিরবিহীন ঘটনা দুনিয়ার ইতিহাসে, তাবৎ দুনিয়ার ইতিহাসে। তো তারপরে যারা ছিল, ধরেন আমি ফরিদপুরে যাবো, মানিকগঞ্জ, কেউ যাবে রাজবাড়ী, কেউ যাবে ঝিনাইদহ, মানিকগঞ্জে যদি বাসের ব্যারিকেড থাকে, সবাই মিলে আমরা সরিয়েছি। তারপরে আমাদের গন্তব্যটা স্বাভাবিকভাবে ভিন্ন ভিন্ন হবে। সেই জন্যই আমাদের পথটা এখন ভিন্ন হয়েছে, এটাই বাস্তবতা। আবার জাতির প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে আবার আমরা দিন শেষে ঐক্যবদ্ধ আছি, এটাই আমাদের একটা শক্তি। জুলাইয়ের ব্যত্যয় আছে, হ্যাঁ, জুলাইকে মিছিলে মুক্তিযুদ্ধকে যেমন অতি চিপে কেউ বিতর করেছে, আবার জুলাইকে কেউ অতিরিক্তভাবে ব্যবহার করেছে, এই অভিযোগ আছে, এটা অসত্য না। তো এই যে সব মিলে ভালো মন্দ সব মিলেই তো আমাদের চলছে। আমরা আশা করি বাকি যেটা রয়েছে, একটাই মূল কথা, যে সব দল তো এক হয়ে যাবে না, হইলে সেটা গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসিও থাকে না। ভিন্ন ভিন্ন দল থাকবে, মত থাকবে, কিন্তু কিছু মৌলিক বিষয় আমরা একমত হব। আমাদের দেশ আগে সবার, হ্যাঁ, মানে কি বলবো, আমাদের সার্বভৌমত্ব সবার আগে, আমাদের গণতন্ত্র সবার আগে, এই প্রশ্নে। এবং আমাদেরকে যারা পিছিয়ে দিল 17 বছর এই জাতি রাষ্ট্রকে, তাদের প্রশ্নে, যারা এই জাতির
গভীর শত্রু, আমরা এখন তাই মনে করছি। জি, কিছু কিছু তাদের বিষয়ে যে বিষয়ে আমরা দলগুলোর ঐক্যমত্যের ঐক্যমত্য কথা থাকবে। বলছিলেন, মৌলিক বিষয়গুলো, সেটি নিয়ে আপনার কাছে আসবো। তার আগে একটু এমএ আজিজ আপনার কাছে আসতে চাই। জুলাই চেতনার নামে যে মবের রাজত্ব বা আধিপত্যবাদের যে চরম পর্যায়ে আমরা দেখেছি, সেটি আসলে জুলাই চেতনাকে ক্ষতি করেছে বলে কিনা আপনার মনে হয় কিনা? আর একটা প্রশ্ন রাখতে চাই জনগণের প্রাপ্তি নিয়ে। সেই ক্ষেত্রে 2 বছর পর জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি কি আর সবচেয়ে বড় অপূর্ণতা কি? এক বাক্যে বললে আসলে জুলাইয়ে জনগণ লাভবান হয়েছে নাকি হতাশ হয়েছে, যেটি নিয়ে আপনিও কিছুক্ষণ আগে মতামত রাখছিলেন, আপনার মূল্যায়ন কি বলেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে জুলাইয়ের প্রাপ্তি হঠাৎ করে কি, এটা তো চাল ডাল না যে আমি বাটি ভরে মেপে নেব। জুলাইয়ে আমি তো বলছি আমরা একটা গণতান্ত্রিক সমাজ চেয়েছি, আইনের শাসন চেয়েছি, সুশাসন চেয়েছি। এখন সংসদে অভ্যুত্থানের শক্তি আছে, তারা এটা এখন উপহার দিবে। ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করে এসে আন্দোলন ফাইনাল পরিণতি ঘটাইছে কিন্তু রাজনীতিবিদরা, এটা স্বীকার করতে হবে। শুধু ছাত্ররা আগে ছিল, প্রথম দিকে আগে ছিল, ধরেন না যখন আন্দোলন হয়েছে শেখ হাসিনা ডাক দিলেই সমাধান হতো, তার স্বৈরাচারী মানসিকতার সাথে কারণে এই সমাধান হয় নাই। রাজনীতিবিদরা ওতপেতে ছিল, তারা কিন্তু শেষে ঢুকে পড়ছে। তো আমার কথা হলো সেই যাত্রায় তো আমাদের আগাইতে হবে। সেই যাত্রায় আমি মনে করি খুব স্লো আগানো হচ্ছে, খুবই স্লো। এক, দুই হচ্ছে ধরেন জুলাইয়ের যেটা বলছেন যে ছাত্ররা আন্দোলন করেছে, তাদের দায়িত্ব ছিল। ধরেন আমি বারবার বলি যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি যথাসময়ে ইলেকশনটা দিতেন তাহলে নেপালের মতো হতো। তখন এই যে বাউল ভাই, মঞ্জু ভাই, তাদের মতো নেতারা যদি তাদের গাইড করতেন, তারা তো তাদের কাছাকাছি, তাদের শিষ্য, গাইড করতেন, তাহলে বালুদ্র হতো না। হ্যাঁ, তাহলে দেশটা কিন্তু একটা আমাদের আকাঙ্ক্ষিত পথে যাত্রাটা অন্তত শুরু করতো। তবে আমি যেটা বলছি যে আমাদের জাতি গঠনের এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। জাতি ধরেন এখন ক্রিকেট খেলা দেন পাকিস্তান আর বাংলাদেশ, পাকিস্তানের সমর্থক পাবেন। ভারতের সাথে খেলা দেন, ভারতের সমর্থক পাবেন। এরকম দুর্ভিক্ষা জাতি মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এটা স্বীকার করা যায়? এই জন্য বলছি যে জাতি গঠন, ধরেন কমপক্ষে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে। হ্যাঁ, সেই শিক্ষা ব্যবস্থা সব মাস্টার ডিগ্রি দেওয়া হয়। তো তারপরে কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না আমরা। সুতরাং জাতি গঠন করতে হবে এবং সেই সাথে মানুষের যে প্রত্যাশা তো অনেক প্রত্যাশা, দেশটা এমন হয়ে গেছে। আমার তো মনে হয় যে গ্রামের গৃহবধূ যে ওজোপাড়া গ্রামে, সে রান্নাঘর আর তার ঘর ছাড়া ছেড়ে না, সেও ভাবে যে ইলেকশন করতে আইছে মানে তার কাছে আমার টাকা অধিকার, এই জায়গা তো বের করতে হবে। তারপর ধরেন গ্রামের মেয়েরাও পর্যন্ত এখন ইয়াবা খায়, এগুলো তো আমি সত্য কথা বলতেছি, আমার গ্রামে খায়, নারীরা ইয়াবা খায়। তো এগুলো ইয়াবা তো একটা আমার কথা হচ্ছে যে শুধু গণতন্ত্র হলে হতে পারে না, সমাজটা তৈরি করতে হলে তো আপনার সন্ত্রাস, চাঁদাবাজি, এই যে মাদক, এগুলো কিন্তু প্রধান শত্রু। এই জন্য আমরা তো ছোটবেলায় বলছি আদর্শ লিপি, এখন তো নাই। আমরা পড়ছি তো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন হলো লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। তো সুতরাং এই পরিস্থিতিটা তো এটার উত্তরণ হতে হবে এবং উত্তরণ রাজনীতিবিদরাই করতে হবে। ওই এনসিপির ছাত্রদের দায়ী করলে হবে না। তারা আসলে যাই বলেন, রাজনীতি খুব কঠিন, খুব কঠিন। রাজনীতিবিদরাই রাজনীতি, ওই ছেলেদেরকে দায়িত্ব দিলে হবে না। রাজনীতিবিদরা এখন পার্লামেন্টে আসছে, সরকার গঠন হয়েছে, আপনি সময় নেন, কিন্তু রাজনৈতিক যে আইডেন্টিফাই করেন সমস্যাগুলি, সমাজ গঠনের জন্য কি কি করা দরকার করতে হবে। যেমন আমি লিখেছিও যে বুয়েট সহ আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই বিজ্ঞানের যুগে কোনো প্রোডাকশন দিতে হবে। ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, সার্টিফিকেট ধরাই দিতেছে, ওপেন বিশ্ববিদ্যালয় আছে, সার্টিফিকেট ধরাই দিতেছে, দিয়ে মাস্টার ডিগ্রি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতেছে। এগুলো কি করবেন? কোনো কাজে লাগাইতে পারবেন না। সুতরাং শিক্ষা আপনার যুগের অনুযায়ী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। জি, আমরা আবার মুজিবুর রহমান মঞ্জু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকার সর্বদলীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী গণভোট এবং সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছিল। সেটিকে লিগ্যাল কভারেজের জন্য অর্থাৎ আইনি বৈধতার জন্য জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছিল। যদি সেখানে ঐক্যমত্য থাকে তাহলে সেই ক্ষেত্রে এত রাজনৈতিক বিতর্কই বা কেন, বা যারা এখন আপত্তি তুলছে তারা কি সেই সময় ঐক্যমত্যে এসেছিল কিনা, কি বলবেন?
প্রথম থেকে একটা ছোট দ্বিমত ছিল, এটা অস্বীকার করার উপায় নাই। দ্বিমতটা কি ছিল? আমি তো একটাই বলেছি যে কোর দ্বিমতটা ওই জায়গায় যে বিএনপি চেয়েছিল যে ইলেকশন হোক, ইলেকশন হলে পার্লামেন্ট ডিসাইড করবে। আমরা তো সংস্কারের ব্যাপারে একমত, এটা ছিল বিএনপির কথা। আমরা বিএনপির এই কথায় আশ্বস্ত হতে পারি নাই। আমরা বলেছি যে না, আমরা আগে একটা কমন চার্টারে আসি যে আমরা কি কি সংস্কার করব। সেই সংস্কারে গিয়ে বিএনপি যখন কিছু বিষয়ে আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, তখন কিন্তু আমরা কিন্তু সেটা মানি নাই। আমরা বলতে যে অংশটা আমরা সংস্কারের ব্যাপারে ঐকমত্য চেয়েছিলাম, তো সেই জায়গা থেকেই বেসিক্যালি আপনার গণভোটের প্রশ্নটা এসেছে। গণভোটটা 2-3টা কারণে গণভোটের দিকে আমরা গিয়েছি। একটা হচ্ছে আমরা যারা সেখানে সংস্কার কমিশনে আলোচনা করছিলাম, আমরা তো জনগণের পুরো অংশ না। একটা সময় কেউ বলতে পারে যে এই চার্টার আপনারা সাইন করেছেন, কিন্তু আমার যেমন আপনি যদি বলেন কখনো যে আমি তো ওখানে কোনো মতামত দেইনি, তো আমার মতামত কোথায়? সেই জন্য আপনাকেও বা আপনার মতো যারা আছে সবাইকেও গণভোটের মধ্যে অংশীভূত করে ফেলা হয়েছে। এটা একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট দিচ্ছে, দ্বিমত করছে, আমরা জনগণের মতটা নিই। জনগণের মত যদি পেয়ে যায়, জনগণ যদি মত দেয়, তাহলে তো বিএনপির দ্বিমত আর টিকবে না। সুতরাং এটা আমাদের আর্গুমেন্ট যে গণভোট যেহেতু জনগণের রায় দিয়েছে, এখানে বিএনপির নোট অফ ডিসেন্টটা আর এখানে কার্যকর নাই। বিএনপি যদি এটাকে মেনে নিত তাহলে কোনো সমস্যা ছিল না। বিএনপি এটা মানতে পারে নাই এবং এখনো না মানার মধ্যে তারা রয়েছে। রওয়ার কারণে যেটা বলেছে, তারা বলছে টোটাল প্রসেসটাকেই তারা প্রশ্নবিদ্ধ করেছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি আদেশকে তারা বলেছে এটা সংবিধান সম্মত না। এরপরে যে রায়টা হয়েছে, যে রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার কমিশন এবং যে সমস্ত 4টা পয়েন্টের উপরে যে গণভোটের রায়, এগুলোকে বিএনপি বলছে যে এগুলো সংবিধান সম্মত না। মানে আপনার ইস্যুর ব্যাপারে বিএনপি একমত, শুধু বলছে এটা সাংবিধানিক ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু গণভোট, আমাদের আর্গুমেন্ট যেটা, কখনো কখনো যেমন আমরা যদি এখন টোটাল প্রসেসটাকেই দেখি, অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগের ফ্যাসিবাদী এই অবৈধ সরকারের পালিয়ে যাওয়া, এখানে টোটালটাতেই কিন্তু কোনো কনস্টিটিউশনাল সিস্টেম ফলো করা হয় নাই। ইভেন ইতিহাসে ভবিষ্যতে কিন্তু এই চ্যালেঞ্জগুলো আসবে। যেই সংবিধানের 106 যেটাকে বলা হয় যে এটার একটা টার্ম আছে কি যেন, মানে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি যে প্রসেসে নেওয়া হয়, সেই প্রসেসটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন যে সেটা সাংবিধানিক প্রসেসে হয়েছে কিনা। দ্বিতীয় হচ্ছে, প্রেসিডেন্ট যে সংবিধান বিলুপ্ত করে দিলে, পার্লামেন্ট বিলুপ্ত করে দিলেন, এটাও উনি প্রেসিডেন্টের এখতিয়ারের আলোকে আছে কিনা। প্রেসিডেন্ট সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শেই এটা করেন, প্রেসিডেন্টের ক্ষমতা তো সীমিত। সুতরাং এখানে আমরা যে আর্গুমেন্টটা দিয়েছি যে এখানে সংবিধান এবং পার্লামেন্টেরও উপরে হচ্ছে গণ অভ্যুত্থান এবং গণভোট, এই দুটো আমাদেরকে কাভার করে। একটা গণভোট এতই পাওয়ারফুল যে সে সংবিধান সব কিছুকে এক ধরনের নাল অ্যান্ড ভয়েড করে দিয়ে কিন্তু সে জনগণের সম্মতিটা তৈরি করে। এমনি সাধারণত আমাদের দেশের সরকার পরিবর্তন হয় কিসের মধ্যে দিয়ে? নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু এখানে তো নির্বাচনের মধ্যে দিয়ে পরিবর্তন হয় না, এখানে তো একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরিবর্তন হয়েছে। গণ অভ্যুত্থান তো সংবিধানের কোনো আর্টিকেলে লেখা নাই। সো আমাদের এই আর্গুমেন্টটাই আমরা বিএনপিকে বলেছিলাম যে আপনারা এই সমঝোতার মধ্যে আসেন। পলিটিক্যাল সেটেলমেন্ট এবং কনসেনসাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি যদি এটা নিয়ে বিতর্কটা না তুলতো, তাহলে আজকে কি হতো আমি আপনাকে বলি। আজকে একমত হয়ে আমরা কাজগুলো করতাম, এরপরে যদি কনস্টিটিউশনাল কোনো গ্যাপ থাকতো, পার্লামেন্ট তো আছে সার্বভৌম জনগণের পক্ষ থেকে, পার্লামেন্ট সবাই মিলে সেটাকে বৈধতা দিয়ে আবার একটা গণভোট নিতে পারতো, মানে আর বিতর্কগুলো থাকতো না। এখন বিএনপি যে বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছে, যে প্রথমত হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করছে না। কাল পরশুদিন আমি দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পার্লামেন্টে বলেছেন যে আমরা 3.5টা পালন করব, আর অর্ধেক করব না। মানে এই জিনিসগুলো খুবই হাস্যকর মনে হয় বা এই জিনিসগুলো খুবই অযৌক্তিক মনে হয়। আমি মনে করি যে সংবিধানের যে সমস্ত সংস্কারের বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি, গণভোটে পাশ হয়েছে, এগুলো যদি বিএনপি মেনে নেয়, দেখবেন একটা ফান্ডামেন্টাল বিরোধিতার জায়গা কিন্তু আর কিছু থাকছে না। এবং বিএনপি সরকার অত্যন্ত দায়িত্বশীলতার সাথেই আগামী 5টা বছর সুন্দরভাবে রাষ্ট্রটা শাসন করে যেতে পারবে। আদারওয়াইজ বিএনপি যেখানেই ফেল করবে, বিএনপির যেখানেই দেখা যাবে, যেমন আমি আপনার রিসেন্টলি বলি যে বাচ্চাদের পরীক্ষা নিয়ে একটা বিতর্ক হয়েছে, এখানে কিন্তু বিরোধী দল স্বাভাবিকভাবে আপনাকে কাউন্টার করবে, কারণ আপনি যেহেতু মৌলিক জায়গায় বিরোধী দলকে এগ্রি করেন নাই, বিরোধী দল সুযোগ পেলে আপনার ভুল ধরবে, সুযোগ পেলেই আপনার
ত্রুটি বিচ্যুতিকে হাইলাইট করবে, এবং আমরা তখন এটার সাথে এটাকে রিলেট করব। বিএনপির এই ভুল ত্রুটি, বিএনপির গভর্নেন্সের যদি কোনো ধরনের লিমিটেশনস থাকে, আমরা বারবারই বলবো যে গণভোটের রায়কে যে আপনি সম্মান করেন নাই, গণভোটের রায় যে বাস্তবায়ন করেন না, দেখেন এখন আপনি সবকিছুতে ফেল করছেন। জি। এই জায়গাটা আমরা বিএনপিকে বোঝানোর চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করে যাব আমাদের।